তো আমি একদিন হঠাৎ আমার বাসায় আসার প্রয়োজন, আমি বাসায় এসেছি। বাসার নিচে বসে দেখি সে কথা বলে ভিডিও কলে। আমি পিছন থেকে দেখি একটা ছেলে শুয়ে রয়েছে। আমি 2 মিনিট দাঁড়ায় রয়েছি, সে শোনে নাই। যখন হচ্ছে ক্যামেরায় বসে, যখন ছেলেটা বলতেছে তোমার পিছনে কে, যখনই বলছে পিছনে কেউ। বিজন মন্ডল, খুলনা চাকরি করি, গভর্নমেন্ট জব করি একটা। কুয়েটে জব করেন? জি। তো আমার 2012 সাল থেকে সম্পর্ক। তো আমার সম্পর্ক খুবই ভালো ছিল। সে যে ফ্যামিলির আর আমি যে ফ্যামিলির, এটা কখনোই মানে এক হবে না। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল? ভালো ছিল। তারা আমাকে চাইতো না। তো হচ্ছে পরে আমরা কোর্ট ম্যারেজ করি। এটা মোটামুটি জানাজানি হয়ে যায়। তখন ওদের বাড়ির থেকে হঠাৎ করে বিয়ে দেবে। হ্যাঁ, তারপর ইন্ডিয়া থেকে একটা ছেলে আসলো, ওই দিনকেই বিয়ে দেবে। তোমার ফোন দিল যে এরকম ব্যাপার, এই হয়েছে, এখন কি করবো বলো। তো আমরা যখন ফোন দিলে আমি বললাম, তোমার কি মতামত? তুমি যদি বলো যে না আমি চলে আসবো, তাহলে আমি তোমাকে ওখান থেকে আনার ব্যবস্থা করবো। পরে বলতো যে আমি থাকবো তোমার কাছে, যে তার কথা হচ্ছে একটাই, যা কিছু আমি তোমার সাথে সংসার করবো। পরে আমি মনে করেন আমার বাইরের দ্বারা আমি পাঠালাম। আমি বললাম তোমার বাড়ির থেকে তোমার বেরোতে হবে নিজে, এখন তুমি বেরোবা কি হবে সেটা তুমি জানো। তো সে তার বাড়ির থেকে যে কোনো কায়দায় হোক বেরোইছে। পরে একজন যে তারা নিয়ে এসে, পরে আমি গেলাম, যে আমি প্রাইভেট ঠিক করে আমি ঢাকা চলে আসলাম। আমি আমার এখানে এক আত্মীয় আছে, তার বাসায় রাখছিলাম 5-6 দিন। এখন বিয়ের একটা ব্যাপার আছে। পরে হচ্ছে আমি ধর্মীয় ভাবে যেটা বিয়ে সেটা তো হয়নি, কোর্ট ম্যারেজ হয়েছে। হ্যাঁ, তারপরে পরিবারের সাথে কথাবার্তা বলে পরে একটা মন্দির আছে, ওইখানে বিয়ের প্রোগ্রাম করলো। পরের দিন হচ্ছে আমি মিরপুরে আসা বাসাটা নেই। ওই সময় আমি বলছি তোমার মার একটা ফোন দাও। ফোন দিল ওর মারে, যে তোমরা খোঁজাখুঁজি করে না, আমি বিজনের সাথে আছি, ঢাকা যাচ্ছি, যেখানে যেমন আছি ভালো আছি। পরে কথা ঠিক আছে, জান থাকিস ভালো থাকিস। সেই থেকে মনে করেন সংসার খুব ভালো ছিল। খালি ভালো না, মনে করেন সম্পর্কটা অনেক ভালো ছিল আমাদের। 14, 15, 16, 17, 18 সাল অব্দি মনে করেন এতটা ভালো ছিল, যেটা মনে করেন ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে আমি এবার এখানে উন্মুক্ততে আমি তাকে পড়ালেখা করেছি। পরে যখন করোনা শুরু হয়, তার সাথে কিছুটা গ্যাঞ্জাম শুরু হয়। কি নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে? সে ফোনে কথা বলতো। এই 5-6 বছরের মধ্যে কখনো তার ফোন আমি এইভাবে চেক করতাম না বা প্রশ্ন করতাম না, বা ধরেনও নাই কখনো না। যখন এই সন্দেহটা ওর প্রতি আসলো, তখন টুকটাক গ্যাঞ্জাম বাঁধলো, আমি আর গায়ে হাত দিতাম। ফোন আসতো, একটা মানুষের ফোন আসতে পারে। যখন প্রশ্ন করছি যে এই যে কে, মানে একটা মানুষ মিথ্যা যখন বলে, তখন কিন্তু তার শুনে মানে ভাব দেখে বোঝা যায় যে সে মিথ্যা বলতেছে না সত্য কথা বলতেছে। আপনি সন্তুষ্ট হননি তার উত্তরে, তখনই তার গায়ে হাত তুলেছেন? তার গায়ে আমি হাত তুলছি। সে কথা বলতে হচ্ছে রান্না করে, কিংবা হচ্ছে আমি বাসায় নাই, দেখতাম ফোন ওয়েটিং। তো যদি ফোন ওয়েটিং পেতাম, কে ফোন দিয়েছিল জিজ্ঞেস করতাম, অমুক ফোন দিয়েছিল, ভালো কথা। আমি যখন বাসায় আসতাম তখন তার ফোনটা চেক করতাম, যে ওই টাইমে আমি যখন ফোন দিছি ওই টাইমটায় কে ফোন দিয়েছিল দেখি। দেখতাম না, মোবাইলে নাম্বার নাই, ওই টাইমে কোনো নাম্বারই নাই। ওই টাইমে মেসেঞ্জারে এনাদার কল পাইছি, তো চেক করি, ওই সময় মেসেঞ্জারে কোনো কিছুই নাই, কল নাই। এটা হচ্ছে তার প্রথম সন্দেহ, তার আমার তীর বাঁধে। তো আমি একদিন হঠাৎ আমার বাসায় আসার প্রয়োজন, আমি বাসায় এসেছি। বাসার নিচে বসে দেখি সে কথা বলে ভিডিও কলে। আমি পিছন থেকে দেখি একটা ছেলে শুয়ে রয়েছে। আমি 2 মিনিট দাঁড়ায় রয়েছি, সে শোনে নাই। যখন হচ্ছে ওই ক্যামেরায় বসে, যখন ছেলেটা বলতেছে তোমার পিছনে কে, যখনই বলছে পিছনে কে, ও তো তাকায় দেখে আমি দেখেই মনে করেন ফোন মানে হাতে এমন কথা ধরছে। আমি বললাম ফোনটা দেবে না তো দেবেই না। ওর গায়ে হাত দিলাম। আবার এটা নিয়ে ওদের বাড়ি আমি জানালাম, ওর বাবার কাছে। ততদিনে কি আপনার সাথে তাদের বাসার সম্পর্ক? বাসায় 1 বছর পরে আমাদের সাথে মিল হয়েছে। তখন 14 সালে বিয়ে করছি, 15 সালের সম্পর্ক ঠিক হয়ে গেছে। আর এই ঘটনা 2020-এ ওই সময়। পরে ওর আব্বা আসলো, আমার 2টা কলিগ ছিল, তাদের সাথে মানে আমরা বাসায় একদিন বসলাম, বসে কথাবার্তা বললাম। আমার বলতেছে, বিজন তাই তুমি, সে তো ভুল করছে, মন চাইলেও তো মনে করো কোনো কিছু করা যায় না, তাই তুমি এটা মানে নাও। এটা আপনার শ্বশুর বললো? হ্যাঁ। পরে আমি বললাম যে ঠিক আছে। পরে ওর বাবা চলে গেল, ঠিক আছে। আমি এই ব্যাপারটা নিয়ে আমি তাকে কোনোদিনও মানে এর পরে প্রশ্ন করি নাই, তুমি কিন্তু এরকম একটা কাজ করছো। তবে ওই ছেলে যে কথা বলছে, ওর খোঁজ খবর নেওয়ার পরে ওর নামে আমি একটা থানায় সাধারণ ডায়েরি করলাম। যাই, ওই সাবজেক্ট তোমার শেষ। তারপর আমার ওদের বাড়ির থেকে সবাই বললো কি যে তুমি বাচ্চা কাছে নাও, বাচ্চা কাছে নিলে ঠিক হয়ে যাবে, এগুলো আর হবে না। পরে আমি চিন্তা করলাম যে ঠিকই তো বলছে। পরে দুজনে কথাবার্তা বলে বাচ্চা নিলাম। এই বাচ্চা হওয়ার সময় আমি যে ওর কতটুকু যত্ন নিয়েছি, প্রতি মাসে আমি একবার করে চেক আপ করি। যতটুকু ওর জন্য যত্ন করা দরকার। আমার মা নাই, আমি তাকে যতটুকু সম্ভব আমার পক্ষের থেকে চেষ্টা করছি আমি যত্ন নেওয়ার। তো বাচ্চা হইলো। বাচ্চাটা ছিল আমার অনেক আদরের। যাই হোক, আমাদের দিন আবার মোটামুটি ভালো চলতেছিল। বাচ্চা হওয়ার টোটাল 1 বছর যখন হয়েছে, 1 বছর পর থেকে আবার তার সাথে আমার গ্যাঞ্জাম শুরু। অফিস থেকে আইসি, ভাত খাবো, দুপুরে খাইতে বসি, সে চলে যায় রান্না করে। সে ভাত দেয়, দিয়ে দাঁড়ায় থাকে, হাতে ফোন টেপে। 1 দিন, 2 দিন, 5 দিন, 3 দিন এরকম যাচ্ছে। তার ফোনে আবার ব্যস্ত। হ্যাঁ, ফোনে আবার ব্যস্ত। তার ফোন আমি একদিন, সে গোসলখানায় গেছে, তার ফোন আমি পাইছি হাতে।
হাতে পাওয়ার পরে দেখি যে তার ফোনে মেসেজ, একজনে লেখছে বাবু কেমন আছো, একজন লেখে সোনা কেমন আছো। আমি যাকে প্রশ্ন করলাম এই মেসেজগুলো দেখে, তো সে কোনো প্রশ্নের একটা সঠিক অ্যান্সার দেয় না। এই করতে করতে আপনার তার সাথে প্রতি মিনিটে প্রতি বেলায় আমার সাথে অশান্তি লাগতো। আমার খাইতে দিলে ঘরে থাকতো না, বিকেলে নিচে যেত, মানে সে সব সময় কথা বলতো ফোনে। মানে আপনার যতটুকু সম্ভব চোখের আড়ালে গিয়ে সবসময় কথা বলতো। আমি ধরেন নাইট ডিউটি করতাম, সে বাসায় থাকতো, ফোনে ওয়েটিং পাইতাম, জিজ্ঞেস করতাম ওই যে নাই, আগের মতোই, কোনো ডকুমেন্টস নাই। পরে ওই 24 সালের সেপ্টেম্বর মাসে সে আমাকে বিদেশ পাঠাবে, বিদেশ পাঠানোর জন্য উঠে পড়ে লাগলো। আমি বললাম বিদেশ যাব না। এই বিদেশ যাওয়া না যাওয়া নিয়ে সে গলায় দড়ি দিতে যায়, আমি যাব না, সে আমাকে জোরপূর্বক পাঠাবে, এটা নিয়ে সে গলায় দড়ি দেয়, হার খায়, থাকবে না, ডিভোর্স দাও। এরপরে দেখি হঠাৎ সে সকালে মন্দিরে যায়, সন্ধ্যার সময় বটগাছ তলা যায়, তুলসী গাছের নিচে যায়। কারণ কি? এইগুলো যখন আমি জিজ্ঞেস করি কারণ কি, আমি জিজ্ঞেস করতাম, আমার পাশে এক ভাবি থাকতো, তারে জিজ্ঞেস করতাম, বলতাম ভাবি একটু জিজ্ঞান তো, জিজ্ঞেস করতো, যাই ভালোর জন্য যাই, কোনো কালা জাদু এগুলোতে আমি জানি না। এর মধ্যে একদিন রাত 2টার সময় আমি দেখি সে ফোনে কথা বলে এক মহিলার সাথে, ফোনটা কাড়িয়ে নিয়ে গেলাম জোরপূর্বক, কাড়িয়ে নিয়ে দেখি এক মহিলার সাথে কথা বলে তাবিজ কুকুরে হয়। ওই দিনকে ওই তর্কাতর্কি কোনো এক পর্যায়ে তার সাথে আমার বিশাল গ্যাঞ্জাম লেগে গেল, কিন্তু সে স্বীকার হলো না। সে আমার কাছে শোবেই না, সে আলাদা থাকবে। ঠিক আছে, থাকো আলাদা, সে থাকলো। এখন আমি যখন ঘুমাই রাত্রে 2টার সময়, যখন ঘুম ভেঙে আমি দেখি সে ফোনে কথা বলে, ভয় টয় আর করে না, কোনো ভয় নাই। তাকে আমি যদি কোনো কিছু বলছি যে তুমি এটা কেন করো, তুমি মারবা, মারো, ছাড়িয়ে দেবা, দাও ডিভোর্স দাও, আমি চলে যাচ্ছি, তার কথা ছিল এরকম ছিল। এই ফোনের কথা বলাটা এত পরিমাণ বাড়লো যেটা বলার বাইরে। তারপরে আমি ওর একটা বোনরে বললাম কি যে এই সমস্যা হচ্ছে, এটা একটা কাজ করেন, পরামর্শটা সাথে বাড়ি নিয়ে যান, ও বাড়ি থাক, ওরে একবারে আমি বেড়াটারে আসবো, নিয়েও আসবো। ঠিক আছে, ও এখান থেকে ওর বড় বোনের বাসায় গেল খিলগা। ও এর মাঝে আমি একটা কাজ করছিলাম, আমার মোবাইলের জিমেইলের সাথে তার জিমেইল আমার অ্যাড করা ছিল। সে যখন যেখানেই যাক লোকেশন আমার দেখা যেত। তো বিকেলবেলা তার লোকেশন, তার বোনের বাসা হচ্ছে খিলগা, কিন্তু তার লোকেশন দেখাচ্ছে এখান থেকে দূরে। এর মাঝে আবার আমার একটা কলিগ ফোন দিয়ে বললো যে বন্ধু তোর বউ কই? আমি বললাম যে ও তো বাসায়। হ্যাঁ, তোর বউ হচ্ছে খিলগা। পরে বললো যে তোর বউ এই পার্লারে ঢুকলো, আমি দেখলাম। আমি বললাম আপনি ওইখানেই থাকেন, আমি আসতেছি। আমি ফোন দিলাম তারে, সে বললো কি আমার ফোনে একটু সমস্যা হয়েছে, তোমার সাথে পরে কথা বলি ফোনটা কাটে ফোন অফ। পরে আমি গেলাম, সে পার্লারের সামনে ওরা বসে থাকতে বলছি, ও ওখানে বসেছিল। তো সেখানে গেলাম, যাওয়ার পরে রাত্রে প্রায় 10টার দিকে সে পার্লার থেকে বেরোইছে। একটা হিন্দু বইয়ের হচ্ছে হাতে শাখা থাকে, মাথায় সিঁদুর থাকে। যখন ঢুকছে একভাবে, সে বেরোনোর সময় বেরোইছে হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, মানে তাকে দেখলে বুঝতে পারবে না কেউ যে সে বিবাহিত না অবিবাহিত। সে বেরোইছে জামামান পরে। আমরা সামনে না যাইয়া চিন্তা করলাম কি দেই সে কোথায় যায়, আমি তার পাশ যাই। তারপর সে ওই পার্লার থেকে খিলগাছ সিটি কর্পোরেশন একটা মার্কেট আছে, ওই মার্কেটে গেল। আমার সাথে একটা বন্ধু নিয়ে গেছি, তারে পাঠাইছি তুই পিছন যা, ও কোথায় গেছে, কোন দোকানে কেনাকাটা করছে, কি কেনাকাটা করছে সবকিছু দেখছে। ওইখান থেকে আবার ব্যাকে আইছে, কারে যেন ফোনে আসতে বলছে যে তুমি আসো, আমি অমুক জায়গায় আসি। আমরা মনে করেন 2-3 জনে 2-3 সাইড দেওয়ারে মানে চোখে রাখলাম। তো হঠাৎ একটা ছেলে আসলো একটা কেক নিয়ে। আমি রাস্তার অপোজিটে ছিলাম, তো আমি দেখছি, কিন্তু আমি ফেসে চিনে পাই নাই। মানে কথা ছিল যে ওর পাশে যে আসে কথা বলবে তোরা তাকেই ধরবি। ওরা তো মনে করছে যে কেক নিয়েছে, মনে হয় এই যে সেই ছেলে। সাথে সাথে ওরে ধরলো, ধরার মাত্র ওরে মারতে গেছে। আমি এবার দেখলাম যে মানে লোকজন জড়ো হয়ে গেল। আমি রাস্তাটাও ক্রস করে ওপারে গেছি যে দেখি ওরে তো আমি চিনি। আমি মারিস না। পরে কথা আমার আফা অর্ডার দিয়েছে কেকটা, আমি কেকটা নিয়ে আসছি। কিন্তু সেই ছেলে আসল ছেলে না, আসলে ওই ছেলে না। ওই কেকটার উপরে ওই যে ছেলের সাথে আমার ওয়াইফ যে কথা বলে ওই ছেলের ছবি ছিল। ওই রাত্রেবেলা ওর উদ্দেশ্য ছিল হচ্ছে ওই ছেলের সাথে গুলশানে দেখা করতে যাওয়া, কেক নিয়ে, তার সাথে বার্থডে সেলিব্রেট করবে, ওই ছেলের জন্মদিন সেলিব্রেট করবে রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা সে সেইখানে থাকবে। ওদিকে তার বড় বোনরে বলে গেছে আমার আব্বার বাসায় যাচ্ছে। পরে কেকটা আমি যখন দেখছি, ছবি করছি, হ্যাঁ, সাথে সাথে হাতের আমার থাব নিয়ে কেকটা ফেলাই দিল। কেক তো পড়ে গেলেই মনে করেন আপনার স্ত্রী, হ্যাঁ, কেক তো পড়ে গেলেই মনে করেন একদম শেষ। পরে আসল ছেলেকে আপনারা ধরতে পারেন না, পরে ডেলিভারি ম্যানকে ধরছে। হ্যাঁ, ততক্ষণে ওখানে লোকজন জড়ো হয়ে গেছে। 2 মিনিটে 2000 লোক ওখানে প্রায়। আমি ওইখান থেকে আমার ভাইরারে কল দিলাম যে আপনি আপনার বাসায় আসেন, আমি আপনার শালিজে নিয়ে আসতেছি। পরে ওইখান থেকে নিয়ে বাসায় গেলাম। ওর ভগ্নিপতি যখন আসলো, লাস্টে ভাইরা আমার শ্বশুরে কল দিল, এই ব্যাপার হয়েছে, আপনি কালকে আসেন, কি করার যা করার করেছেন। বিজন সে বাসায় নেবে না, আপনি বলে দিচ্ছেন আপনি আর বাসায় নেবেন না। আমি আর বাসায় নেব না বলে আমি চলে আসলাম। আমি আসতে না আসতেই আমার শালা ওকে নিয়ে বাসায় এসে হাজির। যাক, পরে আমি আসলাম রাত্রে। আমি বললাম বাসায় আসার আগে আপনার স্ত্রী এবং আপনার শালা হাজির, বাসায় চলে এসে। তারপরে আমি আমার শালারে বললাম যে তোমার বোনকে তুমি নিয়ে আইছো, সে যায়
করতে যায় প্রায়, যদি কোনো কিছু ঘটে দায়ভার তোমার, এবং আমি কিন্তু যদি কিছু হয় তোমাকে করতে দায় দেবো না, যেটা করার তুমি করো। সে মোটা রাতটা ভরে সজাগ হয়েছে বসে, আপনার শালা? আমার শালা। এবং এই পাহারা দিচ্ছে? হ্যাঁ, এই যার ছোট ভাই ও থাকতো একসময় আমার কাছে, মানে এই গ্যাঞ্জামের আগে এই কথা বলা নিয়ে যখন গ্যাঞ্জাম হতো, আর বোন রে, ওর কিন্তু ছোট, ও আর বোন রে মারতে মারতে মনে করেন খাট থেকে সবাই তো নিচে, আবার ওই বোন তো আবার যখন বোন কানতো ও কানতো, তখন আবার উঠে বসাতো, মাথায় তেল তেল দিত, পানি দিত। আমি বোনের ছোট? হ্যাঁ, সে ছোট, সে রাগে ক্ষোভে দুঃখে এমন মারতো রে আমার সামনে, আমি কিছু বলতাম না, সে মারতো, আবার উঠাতো, খাটের উপর বসাতো, বসাটার সাথে মাথায় তেল পানি দিত, কান্নাকাটি করতো। হ্যাঁ, ওরে কত বোন তুই কি হলি এই কাজটা করবি, তুই থাকবি না, তুই বল দাদার কাছে আমরা তো ডিভোর্স করে দিই, তোরা নিয়ে যাই না। কিন্তু তুই ডিভোর্সও দেবে না, সংসারও করবে না, মানে ওই সময় আমার সে বিদেশ পাঠাবে। তা আমি বললাম যে আজকে আমি বিদেশ যেতাম, বাচ্চাটা না হতো, আমি বিদেশ গেলে আমার লাইফ সেটেল করে আমি বিদেশ দেশে আসতাম, তার আগে আমি আসতাম না। তুই থাকতি না থাকতি নাই, কিন্তু আমার মেয়েটা আছে, আমার মা নাই। আজকে আমার মেয়েটা যে অবস্থা, আমি থাকতে তুই এটা করিস, আমি চলে গেলে তুই কি করবি? যা গেল পরের দিনকে সকালবেলা ও আমার কাছে, তো আমি তোর সাথে সংসার করবো, ডিভোর্স দে। তাই আমি করলাম এই কথাটা এত সময় কুছ নেই কেন। ওই দিনকে চিন্তা করলাম যে আরে বাসায় রাখা যাবে না, আমি ওরে নিয়ে গেলাম ওকে বাড়ি, সেইখানে রাইখা আমি চলে আসলাম। মেয়ের জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নাই, মেয়েটার তো আমি সাথেও রাখতে পারবো না। মেয়ের বয়স হচ্ছে তখন হচ্ছে ধরেন 2 বছর। পরে আমি আর ওদের সাথে কারোর সাথে যোগাযোগ করি না, কিন্তু ওর বোনের ফোন থেকে আমারে ফোন দেয়, তুমি আসো, নিয়ে যাও, তোমার পাও ধরি, যেমন আমার সংসারটা টিকায় রাখো। স্ত্রী? হ্যাঁ। কান্নাকাটি ছাড়া কোনো কথা নাই। তারপর তো আমার কথা হচ্ছে, আমি বলতে পারি এতবার বুঝালাম, তোমার মারতে বাদ দিল না কেউ, তুমি তো বুঝতে কখনো রাজি না। হ্যাঁ, তোমার পাও ধরি, ভুল হয়েছে, আমি সংসার করব। আর বোনও করছে, তা বিজন তুমি আসো। ওর বাবা মানে ফোন দিল, আমি গেলাম, বসাবসি হবে, ওর আত্মীয় স্বজন বসলো, আর আমি একা। সে বলতেছে যে জামাই এখানে যা বোঝার বোঝাই গেছে, আমাদের কিছু বলার বা কিছু করার নাই, তাই জামাই যা কিছু হয়েছে ভুল হয়েছে, তুমি সংসারটাকে ছাড়াছাড়ি করে না। আমি বলছি আমি এখন ডিভোর্স দেবো, আমি সংসারের সাথে করবো না। যদি মন চায় আপনারা মেয়ে আমাকে দিয়ে দেন, আইনত আমি মেয়ে পাই না। যদি বোঝেন যে না মেয়ে দিব না, আমার কিছু করার নাই, কারণ সন্তান আমি পাবো না, 2 বছর বয়স, পাবো কি হবে। পরে বললো যে মানে যত যাই বলেন এখন, ওদের ইচ্ছা ছিল কোনো কায়দায় মেয়েটাকে সংসারটা টিকে রাখুক। তারপর পরে আমিও চিন্তা করলাম মেয়ে আছে তো আমি পরে ওরা অনেক রিকোয়েস্ট করলো, পরে চিন্তা করলাম যে আমি নিয়েই যাই, বলতো মানুষ মাত্রায় করে, আবারই নিয়ে আসলাম। স্ত্রী নিয়ে আসলেন? হ্যাঁ, ওখানে বসে বললাম আমি বিদেশ যাবো না, আপনার মেয়ে শর্ত আছে কিনা দেখেন। আমি যা যা বলছি কোনোটাই না নাই, সব কিছুতেই হয়। পরে ঢাকা নিয়ে আসলাম, 1 সপ্তাহ ঠিক ছিল। 1 সপ্তাহ পরে আবার পুনরায় যা তাই, বিদেশ যাও, সুইসাইড করবো, গলা ধরি দেবো, আর খাবো, গলা মানে সংসার করবো না, তুই আমার সারি দিলি দে, তখন হচ্ছে তুই দামারি। তারপরে হচ্ছে আমার এর ভেতরে আমি যখন সরকারি চাকরির জন্য ট্রাই করি, আমি চাকরিতে জয়েন করার পরে কাপড় চোপড় নিয়ে আমি চলে গেছি, আর কিছু নিয়ে চলে গেছি। আর তাকে বলে গেছি 1 সপ্তাহ তোমার টাইম, যদি তুমি যাও 1 সপ্তাহের মধ্যে তুমি যাইতে পারো, যদি না যাও আমি তোমাকে আর কখনো গ্রহণ করবো না, এটা বলে আমি চলে গেছি। তারপর থেকে আর যোগাযোগ তার সাথে আমার নাই। মানে এটা আপনাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি? না না না, সে এভাবেই আছে। আপনি এখন কি চিন্তা করছেন? আমার এখন ওকে নিয়ে সংসারে কোনো চিন্তা চেতনা আমার নাই। আমি যাই, আমি মেয়ের সাথে প্রতি মাসে যাই, তো তার বাসায় যে দেখা, তাদের বাড়ির থেকে আমি নিয়ে আসি, নিয়ে আমি খুলনায়, আমি ছুটি নেই 5 দিনের, ছুটি নিয়ে খুলনায় রাখি, আবার 5 দিন ছুটি শেষ হলে তাকে আমি দিয়ে আসি। খরচ ভেবে দেয় নিয়ে আমি মেয়েকে যখন নিয়ে আসি, মেয়ের যা যা লাগে সবকিছু কেনাকাটা করে আমি এবার দিয়ে আসি। তোমার আমার জন্য বাচ্চার ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে, দেখো তুমি ভালো হও, আমি আশা করব তুমি ভালো হবা। এত কিছুর পরেও আমার তোমার প্রতি আশা থাকবে, তুমি শুধরায় যাও, তুমি ভালো হও।